সকাল থেকেই নানান কাজের তোড়জোড়। টিফিনে ফল মিষ্টির একটু ব্যবস্থা করা হয়েছে, তারই প্রস্তুতিতে বসে পড়েছে বৌদিরা সবাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের বাড়িতে প্রত্যেক বছরের মতন এবছরও ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। আর সত্যি বলতে কার্তিক মাসের শেষ রবিবারটা তোলাই থাকে ভাগবত পাঠের জন্য। প্রত্যেক বছর মধুসূদনবাবু আসেন ভাগবত পাঠ পরিবেশনায়, আর আজও প্রায় 8:30-9টার সময় উনি এসে পৌঁছে গেছেন। মা প্রভুর চরণ ধুইয়ে ওনাকে বাড়িতে বরণ করে নিলেন। আমার হাতে খানিকটা সময় ছিল, তাই আমি আমার বাড়ির কৃষ্ণকে খানিকটা গয়নাগাটি পরিয়েই দিলাম। যা কিছু ওনার কৃপায় ওনাকে দিয়ে উঠতে পেরেছি সেইগুলোই। আজ তো বাড়িতে অনুষ্ঠান, আজ তো একটু সাজুগুজু করতেই হয়। সকালের সূর্যটা এসে সোজা তো মন্দিরেই এসে পড়ে, এত অসম্ভব সুন্দর লাগছিল কি আর বলি। প্রায় 10টা বাজার আগেই আমাদের ভাগবত আসর শুরু হয়ে গেছে। আজ প্রায় 250 থেকে 300 জনেরই ব্যবস্থা করেছিলাম, কিন্তু চাইছিলাম প্রত্যেকে যেন প্রথমে ভাগবতের আসরটায় উপস্থিত থাকতে পারেন, তারপর সঠিক সময়ে যেন ভগবানের প্রসাদটা পায়। তাই একটু তাড়াতাড়ি শুরু করে দেওয়া। প্রথমটায় আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো সেরম করে লোকজন ছিল না, কিন্তু তারপর কিন্তু প্রায় প্রত্যেকেই ভাগবতটা শুনে তারপরই ভগবানের প্রসাদ পেয়েছেন। আর এই দিকটাতে চলছে জোর কদমের রান্নার প্রস্তুতি। প্রচুর আছে যারা পালনকে বিশ্রাম করে, দাস দাসী সেবা করে, উপরে ফ্যান চলে, শান্তিতে আছেন তো? কয়জন আছেন হাত তুলুন একটু দেখি। ভাগবতে শুকদেব গোস্বামী প্রথমে ভালো করে বুঝিয়ে দিয়েছে, মানুষের অন্তরে ভোগ বাসনা, ইন্দ্রিয়গুলির ভোগ বাসনা যত বাড়বে ততই মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ ব্যাধি ততই বাড়বে। ওই জন্য বৈরাগ্য ভাব তো কারোর নেই। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে শুকদেব গোস্বামী। একবারে ভাগবতের প্রথম পরীক্ষিতকে বলছে, পরীক্ষিত শোনো, মায়ের কোল যেদিন বিছানা ছিল না, খাট পালঙ্ক ছিল না, সেদিন মায়ের কোল মাটিতে শুয়ে, মা তো মাটিতে শুয়ে মানুষ ঘুমিয়েছিল। ঘুমিয়েছিল, নিশ্চিন্তে ঘুমিয়েছিল। দরকার তো আমার ঘুমটা। বিছানাটা কেন দরকার হয়? কিসের জন্য বিছানাটা দরকার হয়? কেন? ঘুমের জন্য। তুমি ঘুম পেয়েছে একটা বিছানা করে শুয়ে, এবারে পালঙ্কের উপরে শুয়ে আছি, কিন্তু রাত্রে যদি। আর এই যে আমরা মা, পিসিমণি আর আমি একটু কাজের ফাঁকে বসেছিলাম, একটা ক্লিপ নিয়েই নিলাম। আজ তো দিদি ভীষণই কাজ করেছে, ওর যে পায়ের অবস্থা কি হবে ওই জানে আর ভগবান জানে। পাড়ার কয়েকজন বৌদিও ছিল, ভীষণই হেল্প করে দিয়েছে। দেরি না করেই আমরা ভগবানকে ভোগ দাখিল করে দিয়েছি। শীতের দুপুর এই ভেবে কেউ আর তো ত্রিপুলের কথা মনেই করেনি, কিন্তু দুপুর বেলায় রোদ্দুরটা বেশ তীব্র ছিল। যে যেমন করে পেরেছে সেরম করেই বসেছে। অনেকে তো গাছের ছায়াতে চেয়ার দিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও বসেছিল। একটা প্লাস পয়েন্ট এই যে আমাদের যেহেতু মাঠের মধ্যিখানে বাড়ি, তাই হালকা ঠান্ডা হাওয়া ছিল, তো তাই এতটাও মাথায় লাগছিল না। তাও যে যেরম পেরেছে সেরম করেই নিজেদের মতো অ্যাডজাস্ট করে বসে বসে সবাই ভাগবত পাঠ শুনছিলেন। আর ভাগবতের শেষে ওই যে প্রত্যেক বছর আমার নামে একটু শোয়া থাকে, সেই নিয়েই বাতাসা হরিলুটের ব্যবস্থা। এই পরেই আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি শুরু করে দেব। বেলাও গড়াচ্ছে প্রায়, আর তার জন্যই যত তোড়জোড়। না হলে হয়তো অনেকক্ষণ আরও ভাগবত চলতো, কিন্তু কেউই চাইছিল না এত তাড়াতাড়ি বন্ধ করতে। কিন্তু কি আর করা, বেলাও গড়াচ্ছে, সময় মতো না ঠিকঠাক করলে অনেকটা বিকেলও গড়িয়ে যেতে পারে। তাই আজকে এতটাই
তারপরে শুরু হয়ে গেল আমাদের বাতাসা হরিলুট কি আর করি, নিচে পড়লেই টুকটাক করে যতটা পেরেছি হরিলুটের মতন একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে বাকিটা সবাইকে হাতে হাতে করে দিয়ে দিয়েছি। আর বাচ্চারা তো ছিলই, প্রচুর মজা কিন্তু। ভগবানের প্রসাদ পাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আর যারা আসতে পারেনি তাদের জন্য আমার দিদি রেডি করে দিয়েছিল টিফিন কৌটোয় করে, সব হোম ডেলিভারি। আর শেষে বসেছিলাম আমরা। প্রত্যেকটাই এত সুন্দর হয়েছিল ভগবানের প্রসাদ, কিন্তু আমার বাঁধাকপির তরকারিটা বেশি পছন্দ হয়েছিল, যেটা দিয়েই আমি একতলা ভাত খেয়ে নিয়েছি। অনেকটা তো দুপুর গড়িয়ে গেছে যখন শেষে বসি, আর এত ভীষণ খিদে পাচ্ছিল, সব খাওয়া দাওয়া করে নিয়েছি। গতকাল সন্ধ্যায় যখন বাড়ি পৌঁছাই তখনও দেখে মনে হচ্ছিল না যে পরের দিন ভাগবত পাঠ, কারণ একটাও বাঁশের খুঁটি তখনও পোতা হয়নি। আর পরের দিন সকালবেলা দেখুন, বোঝাই যাচ্ছে না যে গতকাল এত বড় একটা অনুষ্ঠান আমার বাড়িতে হয়েও গেছে। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।